আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, নাহিদ আখতারের নেতৃত্বে জুলাই গণহত্যার বিচার ও বিভাজনহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়। মাস জুড়ে অমর ২১ বইমেলা শেষ হলো আজ, শেষ দিনে পাঠক সমাগমে মুখরিত বাংলা একাডেমি প্রাঙ্গণ। যান্ত্রিক ত্রুটিতে মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানে ঢাকা ব্যাংকক ফ্লাইট, বিকল্প এয়ারক্রাফটে শতাধিক যাত্রীকে থাইল্যান্ড প্রেরণ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া আফগানিস্তান, আফগানদের দেওয়া ২৭৪ রানের টার্গেট ব্যাটিংয়ে ওজিরা। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। চেক প্রজাতন্ত্রে বসন্ত উৎসব উদযাপনের খবর। Primacy in build. German technology. Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। আহ্বায়ক হিসেবে আছেন তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম। সদস্য সচিব হিসেবে থাকছেন আক্তার হোসেন। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজনীয় আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে এক থাকার আহ্বান জানান দলের নেতারা। সাদি মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আত্মপ্রকাশ হল ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টি। নতুন দলের সদস্য সচিব আক্তার হোসেন একে একে সবার নাম ঘোষণা করেন। দলের নেতারা দেশবাসীকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখান। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে গিয়ে দেশ গড়ার কথা বলেন তারা। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোন রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা মনে করি জুলাই ২০২৪ ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে এই তরুণরা যেন তাদের নেতৃত্বে এই বাংলার জমিনে সেই খুনি গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচার করতে সক্ষম হয়। বাংলাদেশে ৫৪ বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি, একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। পতিত আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম আর দুর্নীতির কথা তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন তারা। সামনের বাংলাদেশ হবে ঐক্যের, সামনের বাংলাদেশ হবে প্রশান্তির, সামনের বাংলাদেশ হবে সুস্থতার। রাজনৈতিক সুস্থ প্রতিযোগিতা হোক আমাদের মধ্যে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই তরুণ প্রজন্মের নেতৃত্বে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করা হবে। এটা এই দেশবাসীর কাছে আমাদের প্রতিশ্রুতি। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। আমরা স্পষ্ট করতে চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে
আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের যেই চেষ্টা করে যাচ্ছি, যেই আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি, এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা কারো পণ্যে পরিণত হবে না, সেটা সবার অধিকার, নাগরিক অধিকার সবার সমান থাকবে। আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব এবং একটা জিনিস শুধু মনে রাখবেন, দিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব। আপনাদের সাথে লড়াইয়ের রাজপথে অথবা বিজয় দেখা হবে। বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি প্রতিষ্ঠা করার কথা বলেন নতুন দলের নতুন নেতারা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। রাজধানী মানিক মিয়া এভিনিউয়ে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হয়েছে কিছুক্ষণ আগে। জমকালো আয়োজনে এক সমাবেশে দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের সর্বশেষ খবর জানাতে সেখানে আছেন শহীদুল্লাহ রাজু। যাচ্ছি তার সাথে যোগাযোগ করছি। রাজু, নতুন দলের তো আত্মপ্রকাশ ঘটেছে কিছুক্ষণ আগে, তো আত্মপ্রকাশের পর নেতাদের প্রতিক্রিয়া কি আপনি জানতে পেরেছেন? আমাদেরকে জানাবেন। রিদিতা, 6:19 মানিক মিয়া এভিনিউয়ে বাংলাদেশের ইতিহাসের একটি যুগ সন্ধিক্ষণ রচিত হলো এবং নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তার আত্মপ্রকাশ ঘটল। শহীদ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রাব্বির বোন, সে নতুন যে দল তার সদস্য সচিব এবং আহ্বায়কের নাম ঘোষণা করেন, আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। নতুন রাজনৈতিক দলের নেতারা বলছেন তারা বিভিন্ন লক্ষ্য নির্ধারণ করছেন এবং আগামীতে চলার পথ কী হবে সেটা তারা নির্ধারণ করে বক্তব্য দিয়েছেন। নতুন রাজনৈতিক দলের যে নেতারা তারা বলছেন যে আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ এবং ঐক্যের বাংলাদেশ, এবং তারা বলছেন যে তাদের রাজনৈতিক দলের লক্ষ্য জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে এবং তারা এটি করার জন্য বদ্ধপরিকর। এবং তারা এরপরে আক্তার হোসেন যে নতুন রাজনৈতিক দল এনসিপি তার কমিটিও ঘোষণা করেন। আমি আমার সহকর্মী আক্তার হোসেন, উনিও আমাদের সঙ্গেই ছিলেন, তার কাছে যাচ্ছি যে আক্তার, আসলে যে নতুন যে রাজনৈতিক দল তাদের আজকে কতজনের কমিটি ঘোষণা করলো এবং কমিটিতে কারা কারা আছেন যদি একটু সংক্ষেপে বলেন, এবং তাদের দলটার লক্ষ্য কি যদি একটু বলেন। দলটার লক্ষ্য যদি বলি, তারা আসলে তাদের বক্তব্যে তারা বলেছে তারা একতার রাজনীতি করতে চায়, অর্থাৎ বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি সেটি তারা পরিহার করে এবং তারা কবর রচনা তারা করতে চান। তারা বলেছেন যে ডান বা মধ্যপন্থী হিসেবে সবাইকে এক কাতারে এনে যা বাংলাদেশ সমৃদ্ধির রাজনীতি তারা করবেন, সেই বিষয়টি তারা বলেছেন। আর কমিটির ব্যাপারে আপনি যেটি বলেছেন কত সদস্যের, আসলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে 152 জনের একটি যে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি তারা ঘোষণা করার কথা রয়েছে। তবে আমরা তাদের কাগজটি পেয়েছি, যদিও সেখানে আসলে কোনো নাম্বার সিরিয়াল না থাকার কারণে ঠিক সংখ্যা দিয়ে আমরা বলতে পারছি না। তবে যে সদ্য যে পদত্যাগ করে এসেছেন যে উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি আহ্বায়কের দায়িত্ব পালন করছেন এবং নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন এই পার্টির সদস্য সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। এবং পাশাপাশি আমরা দেখছি নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে যারা ছিল, বিশেষ করে মুখ্য সংগঠক কিংবা তারাই আসলে এখানেও নেতৃত্বে আছে এবং এর পরিসর আস্তে আস্তে বাড়বে এবং তারা বলছে যে আমাদের প্রেস রিলিজের মাধ্যমে সেটি জানিয়ে দেবে। রাজু, আপনাকে একটি কথা বলে রাখি যে এই যে আজকে যে জাতীয় নাগরিক পার্টির যে মানে যে আত্মপ্রকাশ ঘটলো, এটি কিন্তু আসলে একটু অবিস্মরণীয়। আপনিও বলেছেন যে মানুষের কোনো রাজনৈতিক দল গঠনের আগে সাধারণ মানুষের কাছ থেকে মতামত চাওয়া হয়, যেমন তারা এর আগে অনলাইনে অফলাইনে তারা প্রায় 3 লক্ষাধিক লোকের তারা মতামত নিয়েছে এবং আজকে অপরাপর বাংলাদেশের লিডিং যত রাজনৈতিক দল যারা রয়েছে সবার প্রতিনিধি কিন্তু এসেছে। আমরা দেখেছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসেছে, জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং এলডিপি এবং খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম এবং নাগরিক ঐক্য, তারপরে আপনার গণতন্ত্র মঞ্চের নেতারাও কিন্তু এখানে। অর্থাৎ আমরা দেখেছি যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া আর সমস্ত রাজনৈতিক দলের নেতারাও কিন্তু এসেছেন এবং তাদের আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছি এবং তারাও কিন্তু যে তাদের এই যে উদ্যোগ যে
একতার রাজনীতি তারা করতে চান তাদেরকে স্বাগত জানিয়েছেন এবং তারা বলছেন যে তারা যেই কথাগুলো বলছেন এবং যেহেতু একটি চ্যালেঞ্জ সামনে রয়েছে যে সবাই সম্মিলিতভাবে, যেমন এখানে আপনার আরেকটি আসলে দেখার বিষয় ছিল যে আজকে কিন্তু প্রচুর জনসমাগমও হয়েছে, বিশেষ করে মানিক মিয়া এভিনিউ কিন্তু পুরো সড়কটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সারা দেশ থেকে তাদের নেতাকর্মীরা এসেছে, বিশেষ করে তাদেরকে যারা সমর্থন জানাচ্ছেন তারা এসেছেন। তো এই বিষয়টা কিন্তু তারাও ইতিবাচকভাবে দেখছেন যে গত 24-এর যেই গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা অপরাপর রাজনৈতিক শক্তি যারা সবাই কিন্তু এসেছেন এবং তারা অন্য রাজনৈতিক দলগুলো বলছেন যে 24-এ যেমন সবাই মিলেই ফ্যাসিবাদকে তাড়িয়েছে, তেমনি আগামীর বাংলাদেশ বিনির্মাণেও সবাই মিলেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে এবং সেখানে নাগরিক পার্টি একটি নিয়ামকের ভূমিকা পালন করবে এবং তারা বলছেন যে অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের সাফল্য কামনা করেছেন। আমরা এতক্ষণ আমাদের সহকর্মী আক্তার হোসেনের কাছ থেকে শুনছিলাম। আমি একটু বলিয়ে রাখি যে পুরো মানিক মিয়া এভিনিউ সহ যে সংসদ ভবন, এই পুরো এলাকাটা কিন্তু জনসমাগমে ভরে যায় এবং লোকারণ্যে পরিণত হয় এবং উৎসবমুখর একটা পরিবেশে কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম এরকম একটা উৎসবমুখর পরিবেশে রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হলো এবং সকাল থেকেই মানুষ কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে সারা বাংলাদেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, তাদের নেতাকর্মী এবং সমর্থকরা এখানে এসে জড়ো হয় এবং নাগরিক কমিটির পর এবং যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে নতুন দলটি ঘোষণা করা হলো, সে দলের নেতারা বলছেন যে তারা একতাবদ্ধ, গণতান্ত্রিক, ঐক্য এবং পরিবারতন্ত্র মুক্ত একটা সমৃদ্ধ বাংলাদেশ চান এবং তারা এটি গঠনে সকল রাজনৈতিক দলের সহায়তা কামনা করছেন। রিদিতা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল মত নির্বিশেষে বীর জনতার গণ অভ্যুত্থানের দেশে থেকে কংসরূপে স্বৈরাচার পালালেও গণতন্ত্র এখনো শঙ্কামুক্ত নয়। শুক্রবার বিকেলে চট্টগ্রামের জেএমসেন হল প্রাঙ্গণে জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি এসব কথা বলেন তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। ভবিষ্যতে নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি সবার জন্য সম অধিকার নিশ্চিত করবে বলেও তিনি জানান। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন সহ বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ন্যাসীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে দ্বিবার্ষিক সম্মেলনে সাংগঠনিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এই বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয় আমরা বাংলাদেশী। এই বাংলাদেশ আপনার, আমাদের সবার একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাঙামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি। অগ্নিকাণ্ডে সবুজ পাহাড়ের পাশাপাশি ধূসর হয়ে গেছে শত শত মানুষের স্বপ্ন। আয়ের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা। ফায়ার স্টেশন না থাকা, অপরিকল্পিতভাবে রিসোর্ট কটেজ নির্মাণকে দুর্ঘটনার জন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা। ক্ষতি কাটিয়ে উঠতে সার্বিক সহায়তার আশ্বাস পার্বত্য উপদেষ্টার। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের তথ্য, ভিডিওচিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। ধূসর পাহাড়, ছায় আর ধ্বংসস্তূপ দেখে বোঝার উপায় নেই কিছুদিন আগেও ছিল পর্যটকের কোলাহল ও বিচিত্র কর্মব্যস্ততা। মেঘের রাজ্য সাজেক ভ্যালি এখন হাহাকারের শূন্য প্রান্তর। অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে স্থানীয় গির্জা ও মন্দিরের ঠাঁই নেওয়া মানুষকে দেওয়া হচ্ছে প্রশাসনিক সহায়তা। 30 কেজি চাল রয়েছে আর কিছু শুকনো আইটেম রয়েছে। শুকনো আইটেম হচ্ছে আপনার ডাল আছে, লবণ আছে, বিস্কুট রয়েছে, পানি আছে। তারপরে হচ্ছে নগদ ক্যাশ আমরা তাদেরকে দিয়েছি চেকের মাধ্যমে, সেটা হচ্ছে 7,500 টাকা। ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাস তদন্ত কমিটি প্রধানের। আমাদের অনেকগুলো কারণ থাকতে পারে, হতে পারে শর্ট সার্কিট অথবা সিগারেটের পদার্থ আশেপাশে থাকে, সেখান থেকেও হতে পারে। আমরা সবগুলো কারণে খতিয়ে দেখছি। অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, অব্যবস্থাপনা ও পানির অভাবে এমন দুর্ঘটনা বলে মত খাগড়াছড়ি সেক্টর কমান্ডারের। এই ধরনের টুরিস্ট প্লেসে আপনার ফায়ার ফাইটিং একটা টিম থাকে, যেমন ফায়ার সার্ভিসের একটা প্রফেশনাল থাকে, তাহলে দ্রুততার সাথে এই ধরনের দুর্ঘটনা মোকাবেলা করা সম্ভব। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস পার্বত্য উপদেষ্টার।
এখান থেকে আমরা ওভারকাম করার জন্য যা কিছু আছে আমাদের সরকারি পক্ষ থেকে, এবং যেখানে ওনারা বলবেন আমাকে ওখানে গিয়ে এই কথা বলে দেন, আমি গিয়ে কথা বলবো, তারা যেন খুব তাড়াতাড়ি রিকভার করতে পারে। গত 23 ফেব্রুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে সাজেকের রিসোর্ট, কটেজ ও বসতঘর সহ পুড়ে যায় শতাধিক স্থাপনা, যাতে অন্তত 100 কোটি টাকার আর্থিক ক্ষতির শিকার দুর্ঘটনা কবলিতরা। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। অমর 21-এ বইমেলা শেষ হচ্ছে আজ। বইমেলার সমাপনী খবর জানাতে বাংলা একাডেমি প্রাঙ্গণে আছেন ইফতেখার উদ্দিন। সরাসরি তার সাথে যোগাযোগ করছি। ইফতেখার, বাঙালি প্রাণের সংস্কৃতি, এই বইমেলার সাথে আমাদের বাঙালি আবেগ জড়িত। এবারের বইমেলায় আজকে শেষের দিনে কিছুক্ষণ আগেই সমাপনী অনুষ্ঠান হয়ে গেল। সেখানে সংস্কৃতি উপদেষ্টা ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক এবং বাংলা একাডেমির সভাপতি। তারা জানিয়েছেন যে এবারে বইমেলা তাদের সর্বাত্মক চেষ্টা হয়েছে, যতটুকু হয়নি, যতটুকু ভোগান্তি থাকে, কিছু ভুল ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক। আজকে 28তম দিন শেষে মেলায় এ পর্যন্ত নতুন প্রকাশিত বই 335টি এবং সর্বমোট নতুন প্রকাশিত বই 3299টি। আমরা জানতে পেরেছি শুধু বাংলা একাডেমির যে প্যাভিলিয়নগুলো রয়েছে সেখান থেকে বিক্রিত বইয়ের আর্থিক পরিমাণ 61 লক্ষ টাকা ছাড়িয়েছে। এবারের বইমেলা সুন্দরভাবে করার জন্য স্টল সংখ্যাও বাড়ানো হয়েছিল। আমরা দেখেছি শেষ দিন হওয়ায় আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে, প্রচুর পাঠক সমাগম হচ্ছে। কিন্তু হৃদিতা, এর মধ্যে না কিছু একটা দুঃখের কথা বলতে হয় যে প্রকাশকদের বিরাট অংশ, মানে বেশিরভাগ প্রকাশকরাই বলছেন যে তারা এবার কিছুটা মনক্ষুণ্ণ হয়েছেন, কারণ বইয়ের বিক্রি গতবারের তুলনায় বেশ কম। এতে করে তাদের যে একটা মেলায় আসার যে খরচ এবং তার জন্য যে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয় সেই তুলনায় তাদের বেশ বেগ পেতে হচ্ছে। এই বিষয়টি নিয়ে প্রকাশকরা আক্ষেপ জানিয়েছেন। আর যে 3299টি বই বেরিয়েছে এর মধ্যে বেশিরভাগই বলাই বাহুল্য কবিতার বই, কাব্যের বই। এছাড়া থ্রিলার, সাসপেন্স এই বইগুলোর বেশ চাহিদা অমর 21-এ বইমেলায় ছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক বই ছিল বেশ কয়েকটি, আর জাতীয়তাবাদী রাজনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র এসবের উপরেও বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। আমরা যদি আপনাকে বলতে চাই যে বইমেলা প্রাঙ্গণে বিদায়ের সুর, দীর্ঘ 1 মাস থাকার ফলে এখানে সবার সাথে সবার একটি যোগাযোগ তৈরি হয়েছে, সেটা গণমাধ্যম কর্মীদের সাথে হোক, লেখক, পাঠক, গণমাধ্যম কর্মী, প্রকাশক, সবার মধ্যে যে একটা পারিবারিক সম্পর্কের মতো হয় 1 মাসে, সেই বিষয়ের মিলন মেলাটি আজকে এই মুহূর্ত থেকে আর কিছুক্ষণ পর থেকে ভেঙে যাচ্ছে। রাত 9টার পর থেকে এই মিলন মেলা আর থাকবে না, আসছে বছর আবার হবে। ধন্যবাদ হৃদিতা। ধন্যবাদ ইফতেখার আপনাকে। মাঝ আকাশ থেকে ফেরত এসেছে বিমানে ঢাকা ব্যাংকক ফ্লাইট। শুক্রবার বেলা 11:10 ফ্লাইট BG388 আধা ঘন্টা দেরিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে উড্ডয়ন করে। 1 ঘন্টা 20 মিনিট ফ্লাই করে মিয়ানমারের আকাশসীমায় যাওয়ার পর যান্ত্রিক ত্রুটির কথা বলে ক্যাপ্টেন ফ্লাইটটিকে ঢাকায় ফেরত নেওয়ার কথা জানান। 133 যাত্রী এবং 7 জন ক্রু সহ আবার 1 ঘন্টা 20 মিনিট উড়ে দুপুর 2টায় ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে। যাত্রীদের ফ্লাইটের মধ্যে আরও 1 ঘন্টা রেখে পরে এয়ারপোর্টে লাউঞ্জে আনা হয়। সে সময় যাত্রীরা সীমাহীন ভোগান্তি ও অনিশ্চয়তার মধ্যে পড়েন। পরে বিকেল 5:30টার দিকে আরও একটি এয়ারক্রাফট নিয়ে যাত্রীদেরকে ব্যাংকক পাঠানো হয়। তবে ওই ফ্লাইটের 25 যাত্রী তাদের যাত্রা বাতিল করেন। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটিতে পড়া ও ফ্লাইটের 1 যাত্রী চ্যানেল আই কার্যালয়ে এসে তার ভোগান্তি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্ব অবহেলার কথা জানান। লাঞ্চও প্রায় অলমোস্ট সার্ভ করা হয়ে গেছে, তখন হঠাৎ করে দেখি যে মাস্ক, অক্সিজেন মাস্ক সবার নেমে গেছে উপর থেকে। আর ফ্লাইট ক্যাপ্টেন মেহেদি সাহেব তখন অ্যানাউন্স করছেন যে আমরা একটু টেকনিক্যাল প্রবলেমে পড়ে গেছি, প্লেনের প্রেশার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতেছি, আমরা এখন ঢাকার সাথে যোগাযোগ করেছি, আমরা ফিরে যাচ্ছি ঢাকায়। এই অবস্থায় যাত্রীরা সবাই আতঙ্কিত যে অক্সিজেন মাস্ক কাজ করতেছে না, সবাই বয়স্ক লোকজন আছে, শিশু বাচ্চারা আছে, কি করবে তখন ওই মুহূর্তে। ল্যান্ডেড হওয়ার পরেও আমাদেরকে দরজা খুলছে না,
কেন খুলছে না? বলা হচ্ছে যে গাড়ি আসে নাই, গাড়ি আসলে আমরা অন্য এয়ারক্রাফটে দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু ম্যাক্সিমাম প্যাসেঞ্জার আতঙ্কিত যে আরেকটা এয়ারলাইন্স যে এইরকম ঘটনা ঘটবে না, সেটাও তো বাংলাদেশের বিমান, তো সেটাও যদি আবার এরকম আকাশে এই ধরনের ট্রাভেলে পড়ে তখন কি হবে? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরে এলাম বিরতির পর। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর করতে ইসরায়েলকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে হামাস। তারা বলছে যুদ্ধবিরতি চুক্তিতে দেরি বা কোনো দ্বিধা রাখা যাবে না। ইসরায়েল হামাসের মধ্যে দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির আলোচনা মিশরের কায়রোতে শুরু হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর বলেন, প্রথম পর্যায়ে যুদ্ধবিরতি সম্পন্ন হওয়ার পরে পরবর্তী ধাপের জন্য ইসরায়েলি প্রতিনিধিরা এরই মধ্যে মিশরে আছেন। আইএসটিভি সাংস্কৃতিক সংবাদ। শিশু কিশোরদের অংশগ্রহণে এসো রক্তে জেতা বর্ণমালা সুন্দর করে লিখির ৩৮ ও হাতে খড়ি অনুষ্ঠানের ৩৩ বছর পূর্তি উৎসব হয়েছে। সকালে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের আয়োজন করে কারক নাট্য সম্প্রদায়। এই সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে কারক নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শঙ্কর সাউজার এবং অন্যরা ছিলেন। নিটল টাটা বিশেষ সংবাদ। ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের শীত বিদায় ও বসন্তকে স্বাগত জানিয়ে ব্যতিক্রমধর্মী উৎসব করেছে। দেশটির ভর্তোয়ার চেক গ্রামে শতবর্ষী এই উৎসব হয়। বিশেষ করে ওই অঞ্চলের অধিবাসীরা সুন্দর ভবিষ্যৎ ও ভালো ফসল উৎপাদনের জন্য এই উৎসব করে থাকে। উৎসবে অংশ নেওয়া তরুণরা বিভিন্ন ধরনের পোশাক ও সাজসজ্জায় র্যালি করেন। এবারে কৃষি সংবাদ। অতীতের মতো এবারও রোজা শুরুর আগেই যশোরের নিত্যপণ্যের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে বাজার স্থিতিশীল বলা হলেও ডিম, মাছ ও মাংসের দাম বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন ঈদের আগে এসব পণ্যের দাম কমার কোনো সম্ভাবনা দেখছেন না তারা। এবারে প্রকৃতি সংবাদ। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি ভোলার চর কুকরিমুকরিতে কমছে পর্যটকদের আনাগোনা। সুযোগ সুবিধার অভাব, বেহাল যোগাযোগ ব্যবস্থার কারণে ভোগান্তিতে মুখ ফিরিয়ে নিচ্ছেন ভ্রমণ পিয়াসীরা। পর্যটন শিল্পের এই অপার সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের দাবি স্থানীয় সহ পর্যটকদের। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। $2024-2025 অর্থ বছরের প্রথম 7 মাসে দেশে মোট 394 কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বিদেশি ঋণ এসেছে। এই সময় ঋণের সুদ আসল পরিশোধ করতে হয়েছে প্রায় $242 কোটি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি প্রকাশিত তৈরি জুলাই-জানুয়ারি মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে, যেখানে এশীয় উন্নয়ন ব্যাংকের এডিবির কাছ থেকে সবচেয়ে বেশি এসেছে বিদেশি ঋণ। জুলাই-জানুয়ারির সময় সংস্থাটি দিয়েছে প্রায় $110 কোটি। এছাড়া বিশ্ব ব্যাংক $88 কোটি ও জাপান $69 কোটি দিয়েছে। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। ফিরে এলাম বিরতির পর। এবারে খেলার খবর। আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ফিফা নারী আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে দুবাইয়ে অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচ হারলেও এই ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে চায় বাঘিনীরা। স্থানীয় সময় শুক্রবার সকাল 8:30 থেকে 9:30 পর্যন্ত দলীয় অনুশীলনে ঘাম ঝরিয়েছেন আফইদা। অনুশীলনে সেট পিস এবং দলীয় সমন্বয়কের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। 2 মার্চ বাংলাদেশ সময় রাত 10টায় সংযুক্ত আরব আমিরাতে ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে দ্বিতীয় ম্যাচটি হবে।
নেক্সট টার্গেট প্রথম ম্যাচ যেহেতু জানা ছিল না, তো আমরা সেই ভুলগুলো মানে কোথায় কোথায় আমাদের ভুল ছিল সেগুলো শিখতে পারছি, এবং আমাদের মিটিং আমাদের কোচ সেভাবে আবার ইনফরমেশন দিবেন, এবং আমাদের যেগুলো ফার্স্ট ম্যাচে ভুল হয়েছে সেগুলো চেষ্টা করবো সামনের ম্যাচে যাতে না হয়। লক্ষ্য হচ্ছে আমাদের কোচে যেভাবে বলবে খেলতে আমরা সেভাবে খেলার চেষ্টা করব। আমরা যদি আরো ভালো বেটার টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি তাহলে আমাদের ইমপ্রুভ হবে। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, নাহিদ আখতারের নেতৃত্বে জুলাই গণহত্যার বিচার ও বিভাজনহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়। মাস জুড়ে অমর 21শে বইমেলা শেষ হচ্ছে আজ, শেষ দিনে পাঠক সমাগমে মুখরিত বাংলা একাডেমি প্রাঙ্গণ। যান্ত্রিক ত্রুটিতে মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা ব্যাংকক ফ্লাইট, বিকল্প এয়ারক্রাফটের শতাধিক যাত্রীকে থাইল্যান্ড প্রেরণ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া আফগানিস্তান, আফগানদের দেওয়া 274 রানের টার্গেট, ব্যাটিংয়ে ওজিরা। শেষ করছি চ্যানেলের সংবাদ, ধন্যবাদ।